ব্যাটিংয়ে দুশ্চিন্তা থেকেই গেল তাই বিশ্বকাপে আমাদের বিশেষ আয়োজন কাপার চাই সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল হাসান, আজকের অতিথি ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন পান্না। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। দর্শক যারা আছেন তাদেরকেও ঈদ মোবারক। ঈদ মোবারক। যেটা হচ্ছে ঈদের দিনের আনন্দ তো একটু হলেও ডাবল হলো। অ্যাবসলিউটলি, কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, যে আশা নিয়ে যাওয়া, যেটা লক্ষ্য সেট করা, সব কিছুই পূরণ হয়েছে। দুশ্চিন্তার কথা না হয় আমরা পরেই আলাপ করি, কিন্তু আগে আজকের পারফরমেন্স বোলারদের জন্য আবারও ক্লিনিক্যাল ফিনিশ। অ্যাবসলিউটলি, মানে আজকে বোধহয় উদযাপন করার একটা দিন আমরা ধরে নিতে পারি। একই তার মধ্যে আমরা এই প্রথম বিশ্বকাপে 3টা ম্যাচ জিতেছি, একই বিশ্বকাপে আমরা 3টা ম্যাচের আগে কখনো জিতিনি। পরের রাউন্ডে চলে যাওয়া, হ্যাঁ, অনেক ব্যাপারে আমাদের আক্ষেপ আছে সত্যি, কিন্তু আউটকাম যদি হিসেব করি, আমাদের 4টা ম্যাচ ছিল গ্রুপে, তার মধ্যে 3টা ম্যাচ আমরা জিতেছি, পরবর্তী রাউন্ডে গিয়েছি। বলাররা দুর্দান্ত বোলিং করেছে, এবং দুর্দান্ত বলতে আমার মনে হয় যে সারা পৃথিবীর যত ক্রিকেট প্লেয়িং কান্ট্রি আছে তাদের সবার নিশ্চয়ই চোখ পড়েছে বাংলাদেশের যে বোলিং অ্যাটাকটা এবং তাদের যে কনভিন্সিং ওয়ে অফ পারফরমেন্স, সেটা নিশ্চয়ই সবার চোখে পড়েছে। আমার মনে হয় একটা বিরাট ব্যাপার এটা। ডেফিনেটলি, আপনি যদি একটা টি-20 ম্যাচে দেখেন যে দুজন পেসার বল করেছেন 4-4 8 ওভার, রান দিয়েছেন 4 আর 3, 4 আর 7, মানে 10 রান টোটাল। তো এটা আনবিলিভেবল আসলে। হ্যাঁ, না, আমার মনে হয় 7 আর 7 দুজন, 7 আর 7, হ্যাঁ 14, মানে 8 ওভারে 14 রান। 8 ওভারে 14 দিয়েছেন, তার মধ্যে একজন কিন্তু তার প্রথম বলেই একটা ইনসাইড এজের কারণে ফাইন লেগ দিয়ে 4 হয়েছে। ওটা একটা উইকেটও হতে পারত। অ্যাকচুয়ালি হিসেব করলে সে অ্যাকচুয়ালি 4 ওভারে 3 রান দিয়েছে, বাদ দিলে 3 রান দিয়েছে। অভাবনীয় বোলিং করেছে। আমি এই ধরনের বোলিং না হলে আজকে জেতাটা আমার জন্য কঠিন হয়ে যেত। তানজিম সাকিব আজকেও শুরুতেই যে এগ্রেশনটা দেখিয়েছে এবং উইকেট নেওয়ার জন্যই বল করেছিল, উইকেটটাকে চমৎকারভাবে ব্যবহার করেছে, এবং বিপক্ষ দলের ব্যাটাররা বুঝতে পেরেছে কিন্তু যে সহজ না, এর বিরুদ্ধে খেলাটা সহজ না। সো আমার মনে হয় বিশাল একটা ব্যাপারে এটা। ডেফিনেটলি আমরা মাহমুদুল্লাহ রিয়াদের ইনক্লুশন বা তার ফিরে আসার গল্প নিয়ে অনেক কথা বলি, যেটা একটা এক্সাম্পল। ঠিক কীভাবে যদি তানজিম সাকিবের কথাটা বলা হয়, যখন স্কোয়াড ঘোষণা হলো তাকে নিয়েই প্রশ্নটা ছিল যে ওখানে সাইফুদ্দিন কিনা বেটার হতো কিনা। যখন 11 সাজানোর বিষয় আসলো, শরীফুল নেই, বাধ্য হয়ে তাকে নেওয়া, কিভাবে অপরচুনিটি কাজে লাগাতে হয়, তিনি তো তার এক্সাম্পল সেট করলেন। দুটো জিনিস হয়েছে, একটা হলো কীভাবে অপরচুনিটি কাজে লাগাতে হয়, আরেকটা হচ্ছে যে আমাদেরও যে বোঝার যে কতটা ঘাটতি থাকে, যে আসলে কাকে নেওয়া উচিত, আসলে মেধাটা কার মধ্যে আছে, আসলে মেটেরিয়ালটা কার মধ্যে আছে, এটা বোঝার ক্ষেত্রে আমরা বোধহয় এখন সবাই মিলেই, হ্যাঁ, সেটা বোধহয় আমরা অতটা এক্সপার্ট এখন হতে পারিনি। কারণ আপনি যেটা বললেন শুরুতে, যদি সব ঠিকঠাক থাকতো তাহলে তো তানজিম সাকিব এই স্কোয়াডই থাকতো না। হ্যাঁ, এবং সব যদি ঠিকঠাক থাকতো, মূল একাদশে হয়তো আমরা অন্য কাউকে দেখতাম, তানজিম সাকিবকে দেখতাম না। কিন্তু 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে কিন্তু ও ভাইটাল রোল প্লে করেছে। অন্যগুলো তো গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, কিন্তু 2টা ম্যাচে ভাইটাল রোল প্লে করেছে, যে কারণে আমরা 2টা ম্যাচ জিতেছি। এই জায়গাটায় আসলে নির্বাচক প্যানেলকে একটু ধন্যবাদ দিতেই হয়, কারণ তাকে ওই জায়গাটায় খুব পপুলার চয়েস ছিল সাইফুদ্দিন, কিন্তু সেটাকে তারা অ্যাভয়েড করে তাকে ইনক্লুড করেছে এবং একদম ভালো একটা পেস অ্যাটাক নিয়ে যেতে পেরেছে। আমরা যদি আজকের ম্যাচের ব্যাটিং বিপর্যয়ের দিকে যাই, যদিও জয়ের আনন্দ তো অবশ্যই আছে, সুপার 8-এ আছে, কিন্তু একই সঙ্গে সুপার 8-এ যে দলগুলো মুখোমুখি হবে, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান, সেখানে যেও যদি এই ব্যাটিংয়ের ধারা অব্যাহত থাকে, যেটা আজকে সুযোগ ছিল একটু বেটার ব্যাট করার, আপনি যদি দেখেন 6-7 জন 2 অঙ্কে রান করছেন, কিন্তু কোনো ইনিংস এগোচ্ছে না। আসলে মানে ব্যাটিংয়ে হচ্ছেটা কি? আমাদের যে কন্ডিশনটা খেলা হচ্ছে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের জন্য। এখানে চ্যালেঞ্জটা যদি কেউ নিতে না চায়, নিতে না পারে, তার জন্য খুব কঠিন কিন্তু। যেখানে 200 রান হবে সেখানে 200 রানের মতো করে খেলতে হবে, কিন্তু যেখানে 100 রান হবে সেখানে ওইভাবে খেলতে হবে, এবং সেটা মেনে নেওয়া, সেটাকে এনজয় করা। এরকম একটা উইকেটে কিন্তু আপনি যদি 30 রান করেন না, সেটাও কিন্তু একটা ভালো স্কোর। এবং সেটা যদি ওইভাবে আমি মূল্যায়ন করি যে কঠিন একটা পরিস্থিতিতে আমি 30 রান করেছি এবং দলকে 110-এর জায়গায় 117-তে নিয়ে গেছি, এটি একটা বিরাট অর্জন। কিন্তু ওইভাবে ভাবনাটা বোধহয় আমরা ভাবতে পারি না। আমরা বোধহয় এখনও সেই বড় বড় স্কোরের চিন্তায় আছি। আমরা অনেকেই দেখেছি বড় বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে, কিন্তু আমাদের দেখেন খুব সিগনিফিকেন্ট স্ট্যাট যদি আমরা স্কোর কার্ডগুলো মূল্যায়ন করি, যে কোনো উইকেটে অবভিয়াস ধরা হয় যে 150 না হলে টি-20-তে কোনো রানই না, কিন্তু বহু ম্যাচ 120-এর আশেপাশে রান দিয়ে উইন হয়ে যাচ্ছে। এবং আপনি যে কিছু রানের কথা বলছেন যে 110-কে 130 বানানো, আমি 17 বলছি, 110-কে 117, 7 রান। আমরা আজকেও শেষের দিকে যে 10-12টা রান হয়েছে টেইল রানদের কারণে,
সেই কারণে কিন্তু ম্যাচটা জিতেছি। এটাই বোঝা যায় যে 10টা রানের কতটা পার্থক্য তৈরি করে দিতে পারে এই মানে আপনি ওই জায়গাটার কথা বলছেন, 9 উইকেট হারিয়েছিল 88 রানে, যেখান থেকে 106 গেছে এবং সেই জায়গায় তাসকিনের কয়েকটা বাউন্ডারি ছিল, সেটাই কিন্তু ভাইটাল রোল প্লে করেছে। মানে সেটা যদি উপরের সারির ব্যাটাররা এটা যদি রিয়েলাইজ করে যে আমরা যদি ছোট ছোট করেও কন্ট্রিবিউট করতে পারি, যত্ন নিয়ে কন্ট্রিবিউট করতে পারি, এবং আমার ওপেনিং পার্টনারশিপে যদি 20-22 রানেরও হয়, সেটাও কিন্তু একটা কিছু হয় দলের জন্য। আমাকে নট নেসেসারিলি বিশাল 6-6 মেরে আমাকে 80 রানের একটা ইনিংস খেলতে হবে, নট নেসেসারিলি কন্ডিশনে। সো এনিথিং ইজ গুড, যত্ন করে শুধু সেটা অ্যাপ্লাই করতে হবে। ডেফিনেটলি। একটু কি টেনশনে পড়েছিলেন যখন কুশল মানলা এবং দীপেন্দ্রর পার্টনারশিপটা হয়েছিল 52 রানের এবং তারা 26 রানে 5 উইকেট হারানোর পরে অনেকটা দূরে গিয়েছিলেন, সেই জায়গাটা কি একটু টেনশনে পড়েছিলেন? হ্যাঁ, পড়েছিলাম, অবশ্যই পড়েছিলাম। বিশেষ করে খুব সম্ভবত রিয়াদে বলি একটা 6 মারলো, কুশল মাল্লা একটা 6 মারলো, তখন আমার মনে হচ্ছিল যে কাছে, বেশ কাছে হয়ে গেছে, এবং কুশল মাল্লার ওই ক্যাপাসিটি আছে, কিন্তু একটা 6 মেরে দিতে পারে যে কোনো সময়, সে ক্যাপাসিটি আছে। কিন্তু আমার মনে হয় ক্যাপ্টেন্সিটা এখানে বোধহয় ওকে কৃতিত্ব দিতে হবে মুস্তাফিজকে নিয়ে আসা। মুস্তাফিজকে যখন নিয়ে আসলো, আমি কিন্তু নিশ্চিত ছিলাম যে মুস্তাফিজ ওকে কীভাবে আউট করবে ওটা ঠিক করা আছে মুস্তাফিজের। স্লোয়ার দেবে এবং ও শর্ট খেলবে, উপরে বল উঠবে, ক্যাচ আউট হবে, আমি মোটামুটি নিশ্চিত ছিলাম, এবং সেটাই হয়েছে। কিন্তু দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ, বলবো যে এত চাপের মধ্যে এত কন্ট্রোল, এবং ওকে দেখলে বোঝা যায় আত্মবিশ্বাসের কোন জায়গাটায় আছে ও। এবং মাল্লা কিন্তু ভালো ব্যাটিং করছিল, এবং ওই জায়গাটায় উইকেটটা না পড়লে, এই দুজনকে আউট করেছেন মুস্তাফিজ, ইভেন দীপেন্দ্রকেও, মানে যে দুইজন থ্রেট হয়েছিল। এক্স্যাক্টলি, ওই জায়গাটা উইকেটটা না নিতে পারলে ম্যাচটা অনেক বেশি ক্লোজ হয়ে যেতে পারত। মুস্তাফিজ নিয়ে মাঝে অনেক হতাশা ছড়িয়েছিল, তার বোলিংটা হচ্ছিল না ঠিকঠাক, কিন্তু তারপরে যে তিনি যেভাবে কামব্যাক করলেন, এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি সবচাইতে মানে বেস্ট ইকোনমি নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। আজকের ইকোনমিও যদি দেখেন সেটা 2-এর নিচে। তো এরকম একটা ড্রিম স্পেল, মানে তার কি চেঞ্জ আপনার চোখে পড়লো? আমার মনে যেটা যে এখন সে শুধু বল করে না, একটা হয় কি বলার নিজে জানে যে হ্যাঁ আমি ইয়ারফার করছি কিংবা গুড লেন্থে বল করছি, আউটসুইং করছি, নিজেরটাই হিসাব করে, ওই জায়গাটা হিসাব করে না, এখনও ওই জায়গাটা হিসাব করছে। একজন ব্যাটসম্যান কী ভাবছে, ওর জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট কী, এই বিষয়গুলোকে চিন্তা করে নিজের ডেলিভারি ম্যাচ সিচুয়েশন, ওই ব্যাটার কি খেলতে পারে, হ্যাঁ সেই সব চিন্তা করে এখন সে সেটা দিচ্ছে। সো আগে হাফ কাজ হতো, এখন ফুল কাজ হচ্ছে আর কি। সো এটাই বোধহয় ওর ইয়েটার কারণ। এবং দুজন পেসার, আমি যদি তানজিম সাকিব এবং তাসকিনের কথা বলি, আর তার পাশাপাশি মুস্তাফিজ, এদের মধ্যে যে অ্যাটিটিউডের ডিফারেন্স, ভাবনার ডিফারেন্স, কারণ দুজন কিন্তু খুব অ্যাগ্রেসিভ, আর মুস্তাফিজ হচ্ছে থিঙ্কিং, তার বোলিংটার মধ্যে থিঙ্কিং মিশে থাকে। কম্বিনেশন ইজ রিয়েলি গুড। অ্যাবসলিউটলি। তাসকিনকে আজকে কিছুটা ম্লান মনে হয়েছে, আমি জানি না কেন, ওকে ফিজিক্যালি একটু কিছুটা ম্লান মনে হয়েছে, যেটা সাকিবকে মনে হয়নি বা মুস্তাফিজকে মনে হয়নি। ডিফারেন্ট রকমের বোলিং, কিন্তু বোলিংয়ের মধ্যে তারতম্য আছে, স্টাইলের মধ্যে বা এক্সিকিউশনের মধ্যে বৈচিত্র্য আছে, কিন্তু এটা একটা বড় কারণ যে তিনজনই এফেক্টিভলি বল করছে। কিন্তু তাসকিনের কথা বললাম, তারপরেও তাসকিন ভালো বল করেছে, কিন্তু তিনজনের মধ্যে বৈচিত্র্য আছে, তিনজনের মধ্যে থ্রেট আছে, তিনজনের উইকেট নেওয়ার ক্ষমতা আছে, কম রান দেওয়ার ব্যাপার আছে, সব মানে দারুণ একটা কম্বিনেশন হয়েছে। বর্তমান যিনি কোচ আন্দ্রে অ্যাডামস, যিনি বোলিং কোচ, তিনি তো নগদে ধন্যবাদ পাবেনই, কিন্তু অন্তরালে কিন্তু আমাদের আবারও ধন্যবাদ দিতে হবে সেই অ্যালান ডোনাল্ডকে, যিনি একটা লম্বা সময় কাজ করেছেন এবং তার বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন, এখনও খোঁজ খবর রাখেন তিনি। তো এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর হয়েছে পেসারদের জন্য। না, মেন্টরিংটা খুব জরুরি, কিন্তু কারণ প্রত্যেক দিনে কিছু না কিছু প্রশ্ন আসে, একজন খেলোয়াড়ের মাথায় প্রশ্ন আসে, কিন্তু আমি কি এটা ঠিক করছি কিনা, বা আমার ভাবনাগুলো এরকম, তোমার কি মনে হয় ঠিক আছে কিনা। কারোর সাথে যোগাযোগ করাটা, এমন কেউ যার সাথে ওরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, রেসপেক্টের সম্পর্ক তৈরি হয়েছে, তার সাথে এই আদান প্রদানগুলো খুব জরুরি। এবং এটা আমরা জানি যে ডোনাল্ডের সাথে আমাদের পেস বলাদের একটা অন্যরকমের সম্পর্ক আছে। ইভেন তারা একটা গ্রুপ মেনটেন করে কথা বলেছেন, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ, মানে এটা আসলেই খুব ইন্টারেস্টিং। এবং এইভাবেই সম্পর্কগুলো এগিয়ে গেলেই না ফলটা আসে, তা না হলে তো খাপছাড়া হয়ে যায়। বাংলাদেশের এখন যে চ্যালেঞ্জটা সামনে, যে চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশ 3 দিনের বিশ্রাম পাবে, আজকে 17 তারিখ, 18, 19, 20 3 দিনের একটা বিশ্রাম আছে। এরপরে ব্যাক টু ব্যাক 2 দিনে পরপর ম্যাচ একই ভেন্যুতে, স্যার ভিভিয়ান রিচার্ড ভেন্যু, যেটা নর্থ সাউন্ড অ্যান্টিগায়। তো ওইখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া পরপর দুটো বড় শক্তির সঙ্গে খেলা খুবই টাফ হবে। তো টাফ হবে, আমার মনে হয় যে আমাদের পেস বোলারদেরও একটা সুযোগ হবে নিজেদেরকে আরেক ধাপে দেখানোর। আমি বলবো যে পৃথিবীকে দেখানো যে এত বড় বড় দলের বিরুদ্ধে আমাদের পেস বোলাররা কী করতে পারে, সে একটা সুযোগ হবে তাদের, এবং চ্যালেঞ্জিং তো হবে, অবশ্যই হবে। তবে আমার মনে হয় যে কিছুটা নির্ভর হয়ে খেলবে। অলরেডি একটা
কৃতিত্ব তারা অলরেডি দেখিয়েছে 3টা ম্যাচ জেতা, পরবর্তী রাউন্ডে যাওয়া কিছুটা নির্ভর হয়ে তাতে খেলবে। বাট আমার আশা থাকবে যে টপ অর্ডারে কিছু একটা রান করা, টপ অর্ডারে একটা পার্টনারশিপ করা, টপ অর্ডারে কিছু একটা দেখানো যেটা মিডল অর্ডারকে কিছুটা স্বস্তি দেবে। সেই জিনিস যদি না হয় তাহলে আমার মনে হয় যে একটা বিরাট ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু যেটা আমাদের পুরো দলকেই একটা চাপের মধ্যে ফেলে মানে দিচ্ছে। একদম সোজা সাপটা বলতে, যে ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা খেলে উঠলাম ওই একই ব্র্যান্ডে যদি আমরা আটকে থাকি সেটা সুপার 8-এর জন্য কার্যকরী হওয়ার কথা নেই। কারণ এখানে মোটামুটি সব দল একে হচ্ছে, সব দল ভালো দল, আর সবাই কিন্তু এখন মোটামুটি কন্ডিশনের সাথে অ্যাডপ্ট করে নিয়েছে। এখন সবাই জানে কিভাবে খেলতে হবে, সবাই জানে ওই দলে কে আছে, ওই দলে কে ফর্মে আছে, ওই দলে কাকে আমি কিভাবে দেব। আবার এন্টিগার উইকেটটাও একটু বেটার, হ্যাঁ। তো এখন কিন্তু সবাই আরেকটু অন্যভাবে অ্যাপ্রোচ করবে। সো আমাদের মনে হয় আমাদের খেলাটাকেও আরেকটা লেভেলে উঠিয়ে নিতে হবে যদি আমরা কম্পিটিটিভ হতে চাই, যদি আমরা ভালো করতে চাই। তবে আমরা ভালো খেলি খারাপ খেলি দুটোই মিলিত আছে, ভাগ্যটাও কিছুটা আমাদের সহায়তা করছে, এটা ভালো দিক ডেফিনেটলি। কারণ ভাগ্য মানে সহায়তা না করলে অনেক সময় হিসাব মেলে না, এটা বাস্তব কথা। অধিনায়কত্বের প্রশংসা করছিলেন নাজমুল শান্ত, যদিও তিনি নিজে অফ ফর্মে আছেন, আজও তেমন কিছু করতে পারেননি, সেট হয়েছিলেন কিন্তু তেমন কিছু করতে পারেননি। এখন এই জায়গাটা এই ক্যাপ্টেন্সি দিয়ে মানে কতটা কাভার করতে পারছেন, বা তার সাইকোলজিক্যাল পয়েন্টটা কি এখন? না, সাধারণত যেটা হয়, ইয়াং একজন প্লেয়ার এবং ক্যাপ্টেন সে যদি ভালো না খেলে সেটার চাপটা প্রচণ্ড হওয়ার কথা, এবং সেটার কারণেই মাঠের ক্যাপ্টেন্সিটাও ভুলভাল হয়ে যাওয়ার। না, ভুলভালের কথা বলবো না, অনেক সময় যে রিস্কটা নেওয়ার দরকার হয়, টি-20 কন্টিনিউয়াসলি আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, অপোজিশনকে রিস্ক নিতে হবে, যেটা করার কথা মিলবে না, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আপনি হয়তো ভাবেনি এমন কিছু, সেটা হয়তো করবে, এবং সেটা যদি ঠিক না হয় সেটা সেই যে প্রশ্নটার সম্মুখীন হতে হবে, অতটা সাহস হয়ে ওঠে না যদি ক্যাপ্টেন পারফর্মিং না হয়। বাট আমার মনে হয় যে শান্ত আজকে কিছু সিদ্ধান্ত নিয়েছে বোলিং চেঞ্জের ক্ষেত্রে। সাকিব যখন মনে হচ্ছে যে সাকিব পুরো স্পেল করতে পারবে না, মাহমুদ আলীকে নিয়ে আসা। আপনি দেখেন রিশাদকে আজকে পুরো স্পেল করায়নি, কিন্তু 3 ওভার বল করেছে। সো এটা একটা মুনশিয়ানের পরিচয় দিয়েছে, শেষের দিকে আর নিয়ে আসার প্রয়োজন মনে করেন বা আনেনি, রিস্ক নেয়নি। অন দি আদার হ্যান্ড রিয়াদকে ব্যবহার করা, সাকিবকে ব্যবহার করা, মুস্তাফিজকে 20তম ওভার না করিয়া 19তম ওভার করানোটাও কিন্তু একটা ক্যালকুলেটেড একটা রিস্ক বলবো না, একটা অফেন্সিভ, একটা চাপটা আগে বাড়িয়ে নেওয়া, অফেন্সিভ একটা যে আমি ওদিকে যাবো না, আমি ডিফেন্সেই যাবো না, আমি আর আগেই শেষ করে দেবো। ওই বিশ্বাস ছিল মুস্তাফিজের উপরে এবং সেটি করেছে। কিন্তু আমার মনে চিন্তা করেই সব কাজগুলো করেছে, এবং সে পারফর্ম না করলেও চিন্তা করতে পারছে। অনেকে পারফর্ম না করলে আর চিন্তা শক্তিটা কমে যায়, কাজ করে না, কিন্তু ওর কাজ করছে থ্যাঙ্কফুলি। বাংলাদেশের একটা জায়গা আছে যে জায়গাটা একটু রান দ্রুত যে বাড়ানো যায়, আমরা প্রমাণ পেয়েছি, সেটা জাকির আলী অনেক এবং রিশাদ হোসেন। রিশাদের আমরা ঢাকায় দারুণ সব ইনিংস দেখেছি বা ছক্কাগুলো দেখেছি। আজকে রিশাদ 7 বলে 13 রান করেছেন, এবং জাকির আলী অনেকও আগের দিন ভালো করেছিলেন। এই জায়গাটা যদিও উইকেট বিরূপ তাদের পক্ষে না, তারপরে এই ছোট ছোট ইনিংসগুলো তো মানে উপকারী খুবই। অবশ্যই, এবং ওগুলো খেলতে কিন্তু সাহস লাগে, ওগুলি খেলতে গেলে চিন্তা ভাবনা করতে হয়, ভরকে গেলে কিন্তু এগুলি সম্ভব হয় না। সো আমার মনে হয় যে আস্তে আস্তে রিশাদ একেবারেই অনভিজ্ঞ। জাকির আলী অনেক ব্যাটিংয়ে অনেক দিন ধরে ব্যাটিং করছে, রিশাদ সে অর্থে রেগুলার ব্যাটসম্যান না, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ 13টা রান বোধহয় করেছে, খুব গুরুত্বপূর্ণ 7 বলে 13 রান করেছে, এবং যে বলে আউট হয়েছে সেটাও কিন্তু রিচের মধ্যে ছিল, ভালোভাবে লাগলে ওটাতে উপরে দিয়ে 6 হয়ে যেত। কিন্তু সো ও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের ব্যাটিংয়েও। কারণ এইসব খেলায় লো স্কোরিং ম্যাচে অনেক সময় দেখবেন এই ধরনের একজন খেলোয়াড় হয়তো 2টা 6 মেরে দিল, পরপর 2 বলে 2টা 6 মেরে দিল, যেখানে ওভারে 3 রান করা খুব মুশকিল, ওই একই ওভারে পরপর 2 বলে 2টা 6 মেরে দিল, এটা অনেক বড় পরিবর্তন করে দেয়। সো এর খুব ক্রিটিক্যালি রোল প্লে করে এইসব খেলোয়াড়রা। ডেফিনেটলি। আমরা একটু অন্য ম্যাচ থেকে ঘুরে আসি। আজকে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ম্যাচ ছিল, যেটা বাংলাদেশের এই ম্যাচের সঙ্গে কানেক্টেড ছিল ইকুয়েশনে, কিন্তু বাংলাদেশ যখন জিতে গেল তখন ওটা ভ্যালুলেস হয়ে গেল। সেখানে শ্রীলঙ্কা আসলে যেহেতু হতাশ করেছে, আজকে শেষ পর্যন্ত 200-র উপর রান করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ রাউন্ড লিগ শেষ করে ফেলছে, মাত্র 2বার 200-র উপর রান হয়েছে। আজকে 201 এবং আরেকবার অস্ট্রেলিয়া করেছিল ঠিক 201। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুটো 200 ইনিংসের মধ্যে কোনো 50 নেই, মানে ওদিনও 50 হয়নি, আজকেও 50 হয়নি, মানে বেশ ইন্টারেস্টিং স্ট্যাট এটা। না, অবশ্যই, কারণ 200 হলে একজনের 70-80 হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যেটা হয়েছে হয়তো অনেকগুলো 30 রান 40, আজকে যেমন 46 দুটো ইনিংস আছে, এরকম হয়তো অনেকগুলো হয়েছে। সাধারণত এটা হয় না, কিন্তু একটা ইনিংসে অনেকে খেলে না, 1 2 3 হয়তো খেলে, অনেকে খেলে না, এটা খুব রেয়ার। বাট আমার মনে হয় যে শ্রীলঙ্কার জন্য একটু রিলিভিং হবে এটা, যে শেষে এসে একটা গুড নোট নিয়ে যাওয়া,
এবং আমাদের জন্য একটা জিনিস হয়েছে যে আমাদেরকেও শ্রীলঙ্কার এই জয়ের উপর নির্ভর করতে হয়নি, এটা আমাদের জন্য খুব সম্মানজনক ছিল। কারণ একটা সময় কিন্তু আমার মনে হয়েছিল খেলা যখন শুরু হচ্ছে না আমাদের, যে ওইদিকে দেখছিলাম আমি ওদের খেলাটা কি হয়, ইন কেস আমরা যদি এখানে পিছলে যাই তাহলে হয়তো ওদের উপর নির্ভর করতে হবে। মানে ইনফ্যাক্ট হিসাব যেটা ছিল বাংলাদেশ যদি হেরেও যেত তাও কিন্তু নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কা হারানো হয় বাংলাদেশ চলে যেত, কিন্তু সেটা যেত মাথা নিচু করে যাওয়া, সেটা সম্মানজনক হতো না। সেটাই, এটা একটা বড় ফ্যাক্টর। বড় যে দলগুলো বাদ পড়লো, শ্রীলঙ্কা যেমন বাদ পড়লো, বাদ পড়ার পরে জয় পেয়েছে, পাকিস্তানও একটা শেষ পর্যন্ত জয় পেয়েছে, নিউজিল্যান্ড চলে গেছে, মানে এতগুলো বড় দল বের হওয়া এর আগে ওয়ার্ল্ড কাপে খুব বেশি কিন্তু চোখে পড়ে না। না, এই কারণে হয়তো আইসিসি হয়তো আবার ভাববে যে কীভাবে এই দলগুলোকে রাখা যায়। তবে এটা সত্যি যে টি-20 ফরম্যাট এমন একটা ফরম্যাট, এবং যেসব এই সদস্য দেশগুলো আছে না, এরা কিন্তু টি-20 মাস্টার। এদের সাথে যদি আমরা টেস্ট খেলি এরা খেলতে পারবে না, ওয়ান ডেতেও হয়তো এরা স্ট্রাগল করবে কিছুটা, কিন্তু টি-20 ওরা খেলতে খেলতে অভ্যস্ত। টি-20 খেলতে একেবারে ওদের মুখস্থ, এই জন্য বোধহয় এরা একেবারেই ভয় পায় না, কখন কি হয় না হয় এই ম্যাচে ওরা জানে। সো প্রতিপক্ষ হিসেবে ওরা কিন্তু যে কোনো দলের জন্যই ভালো, এবং এবার প্রমাণিত হয়েছে কিন্তু প্রায় প্রত্যেকটা, নেপাল বলি, নেদারল্যান্ড বলি, স্কটল্যান্ড বলি, একটা বাদ দিলে কিন্তু প্রায় সবাইকে চোখে চোখ রেখে খেলেছে। ডেফিনেটলি বাংলাদেশ মোটামুটি একই 11 ধরে রেখেই খেলছে, যদি কোনো ইনজুরি বা কোনো কিছু না আসে হয়তো সেটাই চলতে থাকবে। কিন্তু আপনি সুপার 8-এর কোনো ম্যাচে কি শেখ মাহাদি কিংবা শরীফুলের ইনক্লুশন দেখেন? না, বাংলাদেশে দুজনই অফ ফর্ম আছে, আমি যেটা বলি, একজন হচ্ছে ক্যাপ্টেন এবং একজন হচ্ছে লিটন কুমার দাস। ক্যাপ্টেন হিসেবে খেলবে এবং এটি স্বাভাবিক। লিটন কিপিংয়ের কারণেই হয়তো লিটনকে দলে রাখা হচ্ছে এখন, কারণ জাকির আলী যে কিপিংটা করতে পারে সেটা যথেষ্ট না, লিটন সেটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় ও হি ইজ অ্যাজ গুড অ্যাজ এনিবডি এখন কিপার হিসেবে। ভালো হতো ও যদি ব্যাটে কিছুটা কন্ট্রিবিউট করতে পারতো, শুধু কিপিংয়ের জোরে একজন খেলবে সেটা যথেষ্ট না, বিশেষ করে বাংলাদেশের মতো দলে ও যদি ব্যাটে কন্ট্রিবিউট করতে পারতো খুব ভালো হতো। বাট আমাদের রিজার্ভে কিন্তু এমন কেউ নেই যার উপর বিশ্বাস রেখে আমরা তাকে নিয়ে আসতে পারবো, বরঞ্চ যারা খেলছে তাদের উপর বিশ্বাস, যারা খেলছে তাদের উপর বিশ্বাস রাখাটাই ভালো, যে হ্যাঁ গত বাজারে একটা ম্যাচ খেলে ভুল করেছে, আশা করি সামনে ম্যাচে ভুল করবে না, ওই আস্থাটা রাখাটাই হয়তো ভালো হবে। অপশন যেখানে বলা হচ্ছে সেই জায়গাটা বোলিং, সেখানে বাংলাদেশ ভালো পারফর্ম করছে, ওখানে চেঞ্জ হওয়ার সুযোগ নেই। কিন্তু একটা কথা আজকে আপনি বলছিলেন তাসকিনকে একটু অন্যরকম লেগেছে, যেহেতু ইনজুরি থেকে কাটিয়ে উঠেছেন, সেই ধকলে অনেকগুলো ম্যাচ খেলছেন, বিষয়টা কি সেরকম? সেটা হতে পারে, কিন্তু প্রথম যে ম্যাচটা খেলেছে বা প্রথমে দুটো ম্যাচ খেলেছে অতটা খারাপ লাগেনি, বাট আজকে মনে হলো যেন ওর নিজের বডি ল্যাঙ্গুয়েজ, ওর রেসপন্সগুলি, ওর রিয়াকশনসগুলো কিন্তু মনে হচ্ছে যা চাচ্ছে না তা হচ্ছে না। যেখানে আজকে খুব কম রানের দেওয়ার ব্যাপার, সেখানে মাঝে মাঝে রান দিয়ে দিচ্ছে, লুজ বল করছে, যেটাও চাচ্ছে না, নিজের উপর পাশের দুই পেসার অন্য নিজের উপর নিজে বিরক্ত হচ্ছে, বোঝা যাচ্ছে কিন্তু এটা। সো আমি জানি না ওর প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে কিনা, এটা একটু খেয়াল করা দরকার। এটা একটা বড় পয়েন্ট, এবং সেক্ষেত্রে শরীফুল যদি কোনোভাবে কোনো ম্যাচ খেলে সেক্ষেত্রেও কিন্তু শরীফুলও ইনজুরি থেকে উঠেছে, ফলে এই জায়গাটায় লোডটা আসলে সেই তানজিম সাকিব এবং মুস্তাফিজ তাদেরকেই রোলটা প্লে করতে হবে, তারা সেই মানে দে আর অন দেয়ার টপ। অ্যাবসলিউটলি, একদম পিকে আছে বলতে হবে, যে ওরা পারফেক্ট একটা মেন্টাল কন্ডিশনে আছে, এনজয় করছে এবং এগ্রেসিভলি খেলছে। আইসিসির একটা পয়েন্ট নিয়ে একটু আলাপ করতে চাই, আপনি যদি এই যে গ্রুপগুলো করে A1, A2, B1, B2, কিন্তু আইসিসির একটা অদ্ভুত ল আছে, সেটা হচ্ছে আগে তারা A1, A2, B1, B2 এটা ডিক্লেয়ার করে রাখে, তারপরে যদি ওর বাইরে থেকে কেউ আসে যাকে রিপ্লেস করবে সে সেই পজিশনে ঢুকে যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বি গ্রুপে অস্ট্রেলিয়া কিন্তু সব ম্যাচ মানে তারা সবচাইতে সফল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তাদের সিডিং হচ্ছে B2, যে কারণে বাংলাদেশের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া মানে এ গ্রুপেরও চ্যাম্পিয়ন, বি গ্রুপেরও চ্যাম্পিয়ন পড়ার কথা। এটা খুব বিস্ময়কর নয়? মানে এটা কেন, এটা কি কারণ থাকতে পারে? এটা মানে আগের স্ট্যান্ডিংটাকে কাউন্ট করে বোধহয় এটা করা হয়, তারা সেটা করে র্যাঙ্কিং বেসিসে। হ্যাঁ, বাট এই মুহূর্তে কারা সবচেয়ে ভালো সেই হিসেবে করা উচিত। এমন হতে পারে এই কারণেই, এই নিয়ম করার কারণে এই গ্রুপের বেস্ট টিম এবং ওই গ্রুপের বেস্ট টিম দুটো কিন্তু এক গ্রুপে চলে আসতে পারে, এটা কিন্তু ইকুয়াল হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ইকুয়াল হচ্ছে না, কিন্তু সো হওয়া উচিত যারা বেস্ট তাদের প্রিভিলেজ থাকা উচিত। বা একটা টুর্নামেন্টের ওখানকার যে অবস্থা, কি যে ধরলাম আফগানিস্তান তো এমনি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু আফগানিস্তান এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন যাকে ধরা হয়েছিল নিউজিল্যান্ড, মানে ওই সি গ্রুপের এক, তাকে সরিয়েছে বলে ওখানে বসেছে। বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে। মানে আইসিসি এত বেশি আইন চেঞ্জ করে, নিয়ম চেঞ্জ করে, এটা আসলে আমার কাছে আইসিসি শুধু কাজের নিয়মটা চেঞ্জ করতে পারে না, যে কারণে আমরা ওই লেগ বিফোর উইকেটে ওই 4 রানটা পাইনি। যে নিয়মটা চেঞ্জ করা দরকার সেই নিয়মটা বোধহয় ভালো বলেছেন, যে নিয়মটা চেঞ্জ করা দরকার সেটা চেঞ্জ হয় না, অন্য অনেক কিছু নিয়ে গবেষণা হয়। বাট
কোনো স্পোর্টে যদি এত নিয়ম চেঞ্জ হয় সেটাও তো প্লেয়ারদের জন্য অ্যাডাপ্ট করাটাও তো একটু কঠিন একটা ব্যাপার। না শুধু তাই না, বারবার নিয়ম চেঞ্জ হওয়ার মানেই হচ্ছে যে যারা নিয়মের ওগুলো দেখেন তারা যথেষ্ট গভীরভাবে ভাবেন না। কারণ একটা নিয়ম বারবার যদি একই জিনিস নিয়ে নাড়াচাড়া করা হয়, এর অর্থ হচ্ছে যে এর ফাইনাল কনসিকুয়েন্স কী হবে অতটা গভীরভাবে দেখা হচ্ছে না। সো আমার মনে হয় অন্যান্য যদি আমরা দেখি, ফিফা যদি দেখি, অন্য যে কোনো স্পোর্টসে এই পরিমাণ নিয়ম চেঞ্জ হয় এইভাবে হয় না। কিন্তু আমরা ক্রিকেটে কিন্তু প্রায় প্রতি বছরই কোনো না কোনো নিয়ম চেঞ্জ হতে দেখি, এবং বড় বড় নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সেটাই। আচ্ছা, এমনিতে সব মিলে এখন পর্যন্ত যা খেলা দেখলেন, যদিও আমরা উইকেটের ফ্রাস্ট্রেশন আছে, তবে এই উইকেটও রোমাঞ্চকর সব ম্যাচ হয়েছে, সেই আনন্দ আবার আছে। সোফার টি-20 ওয়ার্ল্ড কাপ কেমন দেখলেন? না, যেটা আপনি বললেন যে আমাদের এক্সপেকটেশন ছিল যে হয়তো 180 রানের মতো এটা পার স্কোর হবে, যেহেতু আইসিসি ইভেন্ট, আইসিসি এটা তত্ত্বাবধানে আছে পুরো প্রক্রিয়ার। একটা জিনিস কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং, আইসিসি ডেফিনেটলি চেয়েছিল এখানে রান হোক, কিন্তু এটা আইসিসি ব্যর্থতাই বলতে হবে যে একেবারেই হয়নি। কিছু কিছু জায়গায় কিন্তু একেবারে রান হয়নি। ওয়েদারটাও কিছু কিছু জায়গায় হ্যাজ মেড সাম অফ দ্য টিম সাফার। পাকিস্তান ওয়েদারের কারণে হয়তো ওই খেলাটা হয়ে গেলে হয়তো কি বলা যায় না। বাট ম্যাচের কথা যদি বলি, কম্পিটিটিভ ম্যাচ ছিল, লো স্কোরিং ম্যাচ, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হয়েছে। একটা জিনিস বোধহয় হয়েছে এবার অনেক দিন পরে, সেটা হচ্ছে বলাররাও যে ক্রিকেট খেলে, ক্রিকেটের একটা অংশ বোলিং, ব্যাটারদের হয়ে গিয়েছিল। ক্রিকেট যে বোলিং হচ্ছে ক্রিকেটের একটা অংশ, এটা বোধহয় আবার সামনে এসে দাঁড়িয়েছে। এতদিন শুধু আমরা ব্যাটিংই শুধু দেখতাম, এখন যখন একটা দল নির্বাচন করা হয় বোলারদের কথা আগে চিন্তা করা হয়। আমি বিপক্ষ দলকে যে 100 রানে বুক করবো, আমার বলার কোথায়? তো মানে এই চিন্তা ভাবনার মধ্যে একটু পরিবর্তন আসবে এই কারণে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে ছোট্ট করে যদি বলেন, সুপার 8-এ বাংলাদেশের কাছে প্রত্যাশা। আমি চাইবো প্রসেসটার দিকে আমি যাই। আমি চাইবো টপ অর্ডার রান করুক, মিডল অর্ডার ভালো খেলছে, মোটামুটি ভালো খেলছে, লেগ মিড অর্ডার ভালো খেলছে, বোলাররা ভালো খেলছে, ফিল্ডিংয়ে আমাদের একটু ভালো করার সুযোগ আছে আমার ধারণা। টপ অর্ডার এবং ফিল্ডিংটা যে ঠিক করে, তারপর তাদের তারপর, কিন্তু প্রসেসটা ঠিক থাকাটা খুব জরুরি। থাকলে বোধ হয় আমাদের যে বোলিং শক্তি আছে, আমরা কিছু চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারি বিপক্ষ দলে। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ঈদের দিনের কভার ড্রাইভ। আগামীকাল আবার একই সময় দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।